আমরা জানি ক্যান অর্থ পারা, কুড অর্থ পারতাম। এরকম ভাবে প্রত্যেকটা মডালের আলাদা আলাদা একটা সেন্স আছে। শুড অর্থ উচিত, মাস্ট অর্থ অবশ্যই, নিড টু প্রয়োজন। এই মডাল ভার্ব কি হয় না, কখনো চেঞ্জ হয় না, তাদেরকে টেন্সে পরিবর্তন করা যায় না, অর্থাৎ তাদের কনজুগেশন নাই। আমরা ক্যানকে ভার্বের অন্যান্য ফর্মের মতো রূপ পরিবর্তন করতে পারি না। এই মডাল ভার্বের আবার এমন অনেক কিছুই দেখা যায় যে এই মডাল ভার্বে যেহেতু টেন্সের রূপ নাই, তার আবার কখনো প্রেজেন্টে হয়, কখনো পাস্টে হয়, কখনো আবার ফিউচার হয়। একই রকমের সেন্টেন্স, একই রকমের স্ট্রাকচার তাদের, তারপরও একটা বাক্যের সেন্স কখনো প্রেজেন্ট হচ্ছে, কখনো পাস্ট হচ্ছে। এরকম ভিন্ন ধর্মী, ব্যতিক্রম ধর্মী নেচার তাদের আছে। এজন্য মডেল ভার্বের ব্যবহারটা কিছুটা জটিল মাঝে মধ্যে, এবং এটা আমাদের জানতেই হবে, কারণ মডেল ভার্বের ব্যবহার ছাড়া অন্ততপক্ষে স্পোকেনে কথা চালানো যাবে না। আপনাকে স্পোকেনে ভালো করতে হলে অবশ্যই মডেলের ব্যবহার শিখতে হবে। তো আমি এখানে খুবই কমন একটা ব্যাপার নিয়েছি, যেটা আমাদের অনেক জানা নাই। আমরা জানি ন্যাচারালি পারা অর্থে, যেমন আমি পারি আমরা বলবো আই ক্যান, আমি করতে পারি আই ক্যান ডু, আমি খেলতে পারি আই ক্যান প্লে, আমি বলতে পারি আই ক্যান স্পিক, আমি ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ। আমরা যদি এখানে ক্যানের জায়গায় কুডকে ব্যবহার করি তাহলে হবে অর্থটা পাস্ট, অর্থাৎ আই, আমি পারতাম আই কুড, আমি পারতাম আই কুড, আই কুড ডু, আমি করতে পারতাম আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। অর্থাৎ অতীতকাল বোঝাচ্ছে। প্রথম বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পরের বাক্যটা পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ এগুলোর সাথে আমরা একটা ভার্ব দিলেই এরকম একটা সেন্স হচ্ছে। কিন্তু দেখেন, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, এটা যদি পাস্ট ইনডিফিনাইট হয়, তাহলে ফিউচার বাক্যটা এরকম হওয়ার কথা, আমি পারবো। তাহলে আমরা যদি বলি আমি পারবো, এই বাক্যটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা যদি বলি আমি পারবো, তাহলে আমরা যদি বাক্যটাকে এইভাবে লেখার চেষ্টা করি, আই উইল, ভবিষ্যৎ বোঝাতে উইল তো আপনাকে দিতেই হবে, এছাড়া অন্য কোনো অপশন নাই। তারপরে আমাকে তো মোডাল ভার্ব ক্যানটাকেই ব্যবহার করতে হবে, এই ধরনের একটা ন্যাচারাল কিছু ব্যবহার করতে হবে। যদি আমি বলি আই উইল ক্যান, বাক্যটা হবে না। কেন হবে না? কারণ পারা অর্থ দিতে তো আপনাকে ক্যান আনতে হবে, কিন্তু দিলে হবে না, কারণ একই সাথে দুইটা হেল্পিং ভার্ব থাকবে না, অন্ততপক্ষে মোডাল তো দুইটা থাকার প্রশ্নই আসে না। তাহলে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে লিখতে হবে আমাদের, বা কিভাবে লেখা উচিত? এই ধরনের বাক্য লেখা যায়, শুধু এই ধরনের বাক্য না, আমরা যদি ফিউচার ইনডিফিনাইটের পরে ঘুরে আবার প্রেজেন্টে চলে আসি, যেমন আমি পারতেছি, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন একটা কাজ, যেমন আমি ইংরেজি বলতে পারতেছি, এরকম বাক্য আমাদের বলা লাগে। আপনি যেটা বুঝাই দিচ্ছেন সেটা আমি পারতেছি স্যার, কোনো সমস্যা নাই। আবার সেম একই রকমের বাক্যটা পাস্টে যদি বলি, তাহলে আমাদের কি বলতে হবে? আমি পারতেছিলাম যে কোনো একটা কাজ, অতীতকালে করার মধ্যে ছিলাম, মানে কন্টিনিউয়াস। আবার চাইলে ফিউচারও হতে পারে এরকম কন্টিনিউয়াস, আবার ঘুরে আমরা পারফেক্টে চলে আসলাম, পেরেছি, অর্থাৎ যখন কোন একটা কাজ এইমাত্র শেষ হয়েছে। যেমন আমি খেয়েছি, গিয়েছি, এরকম। আমি যদি পারা দিয়ে বলতে চাই, তাহলে আমি পেরেছি, কাজটা এইমাত্র শেষ হয়েছে, মানে পারফেক্টের সেন্স। এই ধরনের বাক্যগুলো তাহলে আমরা কিভাবে গঠন করব? কারণ মোডাল ভার্ব ক্যানের তো কোনো কনজুগেশন নাই, তাই না? এই ধরনের বাক্য তৈরি করা যাবে। এই ধরনের বাক্য তৈরি করতে হলে আমাদেরকে যা করতে হবে সেটা আজকে আমরা এখন শিখবো এখানে। তো এই জন্য আমাদেরকে মূলত জানতে হবে প্রথমে মোডালের যে বেসিক কনসেপ্ট আছে সেটা। মোডাল ভার্বের কোনো কনজুগেশন নাই, সবসময় মাথায় রাখতে হবে, কোনো কনজুগেশন নাই, অর্থাৎ তাদের কোনো ভার্ব ফর্ম নাই, গো, ওয়েন্ট, গান, এরকম কোনো ফর্ম নাই। সব সময় তাদের পরে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ আমরা কখনোই তাদের পরে যে ভার্বটাকে বসাবো তাকে ভার্ব ভি2 বা ভি3 ফর্মে বসাতে পারবো না। শুধু তাই নয়, তাদের সাথে এস, ইএস, আইএনজি কিচ্ছু বসানো যাবে না, অর্থাৎ প্লেন একটা ফর্ম, কিচ্ছু সাথে যুক্ত করা যাবে না, এরকম একটা অবস্থায় থাকতে হবে। অনেকে বলে থাকে যে মোডাল ভার্ব দিয়ে টেন্স পরিবর্তন করা যায় না, আসলে অ্যাকচুয়ালি এটা সব সময় সত্য কথা না। মোডাল ভার্ব দিয়েও টেন্স পরিবর্তন করা যায়, যেমন আজকে আমরা করব, তবে স্পেসিফিক কিছু মোডাল ভার্ব দিয়ে, সবগুলোর দিয়ে করা যাবে না আবার। তো সেটার মধ্যে ক্যান একটা মোডাল ভার্ব, যেগুলোকে চেঞ্জ করা সম্ভব, মানে অন্যান্য টেন্স গুলোতে রূপান্তর করা সম্ভব। যখন মোডাল ভার্ব যুক্ত বাক্যগুলোকে টেন্সে রূপান্তর করতে হয়, তখন তাদের এই কাজটা তারা নিজেরা করতে পারে না। তাদের এই কাজের দায়িত্বটা পালন করার জন্য তারা একজন হেল্পারকে রাখে, মানে তারা একজন অ্যাপয়েন্টমেন্ট, মানে একজনকে চাকরিতে নিয়োগ দেয়, যে আমার কাজটা তুমি করো, আমি থাকবো না এখানে, আমার জায়গায় তুমি থাকবা, কোনো একটা বিপদ ঘটলেও দায়ভার তোমার যাবে, আমি বকা টকা করে মনে করো যে ঝামেলা উদ্ধার করে নেব। তাদের মধ্যে হচ্ছে টু বি ভার্ব, এবং তাদের মধ্যে আছে টু হ্যাভ ভার্ব। আপনারা দেখবেন আমরা হ্যাভ টু, হ্যাজ টু এই ধরনের সেন্সে বাক্য ব্যবহার করি, আবার এম টু, ইজ টু, আর টু ব্যবহার করি। তার মানে মোডাল ভার্বের যে বক্সটা আছে, আমি প্রিভিয়াস দেখাইছি আপনাদের, ওখানে আমরা এই টু বি ভার্বের সাথে টু বা হ্যাভ এর সাথে টু কে ব্যবহার করে আমরা তাদেরকে মোডাল বলি, কিন্তু সেমি মডাল বলি। কেন সেমি মডাল? কারণ তারা মোডালের এগেনস্টে বসে, যখন মোডাল থাকবে না কিন্তু তাদের অর্থটা দেবে, সেন্সটা দেবে, যেটা প্রকাশ করতে চাইছে। এদেরকে এনেই আপনি টেন্সকে পরিবর্তন করতে পারবেন, মোডালকে রেখে না। এদেরকে আগে আনতে হবে, এদের ব্যবহারটা আমাদের জানতে হবে, কিভাবে আমরা এদের ব্যবহারটা করব। তো যেহেতু আমরা পারা নিয়ে কথা বলতেছি, দেখেন পারা অর্থ যেই কথা, মানে আমি একটা কাজ করতে পারি,
আবার আমরা যদি বলি আমার সামর্থ্য আছে এই কাজটা করার, মানে আমি এই কাজটা করতে সক্ষম, দুইটা অর্থ অর্থ মানে ভাবগত অর্থের দিক থেকে দুইটারই অর্থ সেম, যদিও অর্থ এক না, কিন্তু একই জিনিস বোঝাচ্ছে, অর্থাৎ পারা, সক্ষম হওয়া, সেম মিনিং। এই সক্ষম হওয়ার জন্য আমরা ক্যানের পরিবর্তে বি এইবল টু ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যদি ক্যান না বলে বলি বি এইবল টু, তার মানে আমি সক্ষম, একই কথা, তাই না? আমি সক্ষম, একই কথা, সেম একটা ব্যাপার হলো। এই যে এখানে বি এইবল টু দেখা যাচ্ছে, এই বি এইবল টুর মধ্যে যে বি অংশটা দেখা যাচ্ছে, এটা বলতে টু বি ভার্ব, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার, এই ধরনের টু বি ভার্ব যেগুলো আছে। তারপরে এইবল টু, এখানে এইবল ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে? এখানে ওর এমনিতেই থাকবে, সবার শেষে হবে, ও শুধু বাক্যের সেন্স দেওয়ার জন্য আসছে। এরপরে আমরা একটা ভার্ব বসিয়ে বাক্যটাকে কমপ্লিট করব। তো আমরা চলেন, আমরা প্রেজেন্টের কথা, ফিউচারের কথা বলতেছিলাম, তাহলে প্রথমে ওই ফিউচার ভার্বটাকেই ধরি। প্রথমত আমরা জানি যে আই ক্যান, আমি পারি, এটাকে তাহলে আমরা এখন ঘুরায় লিখতে পারি এইভাবে, আই বি এইবল টু, একই কথা। তো বি বলতে কার কথা বলবো আমরা, যে আই এর সাথে হয় এম, তাহলে আই এম এইবল টু মানে আমি সক্ষম, আমি সক্ষম, আমি পারি, দুইটা বাক্য একই কথা। এখন যদি সে দিয়ে বলি তাহলে হি ইজ এবল টু ডু, হি ইজ এবল টু স্পিক, তারা সক্ষম, they are able to speak। একই রকম ভাবে আপনি পাস্ট ইনডেফিনাইট যদি করতে চান তাহলে I was able to do, আমি করতে সক্ষম ছিলাম, I was able to speak, আমি বলতে সক্ষম ছিলাম, আমি শিখতে সক্ষম ছিলাম, আমি সাঁতার কাটতে সক্ষম ছিলাম। আয়ের জায়গায় যদি এখন তারা দেন, দে ওয়ার হবে able to, অর্থাৎ এই যে টু বি ভার্ব কথাটা দেখা যাচ্ছে বিটা, তার জায়গায় আমরা টু বি ভার্বকে বসাই দিলাম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইটে আমরা ক্যানের পরিবর্তে এখন বি এবল টু ব্যবহার করছি। এখন আমরা ঘুরে ফিরে ওই ফিউচারের বাক্যটাতে যাই যে আমরা পারবো। ফিউচারে আমাদেরকে উইল দিতেই হবে নিয়ম অনুসারে, তো আমরা উইল দিলাম, কোনো সমস্যা নাই। এখন আমাদের তো নিয়ম অনুসারে আমরা ক্যানের পরিবর্তে বি এবল টু দিব, ওখানে তো আমরা ক্যান দেখেছিলাম, তো ক্যানের পরিবর্তে আমরা বি এবল টু এখানে লিখলাম সরাসরি, আই উইল বি এবল টু, বাক্য হয়ে গেছে। অর্থাৎ এখানে কোনো চেঞ্জ করার দরকার নাই, আই উইল বি এবল টু স্পিক, আই উইল বি এবল টু স্পিক ইংলিশ, অর্থ কি, আমি ইংরেজি বলতে সক্ষম হব। এখন কথা হচ্ছে কেন এখানে এই বি ভার্বটা আর পরিবর্তন করতে হয় নাই, এর কারণ হচ্ছে টু বি ভার্ব যে আটটা আছে তাদের মধ্যে এই বিটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, আমরা মডালের পরে ভার্বের মেনটাকে রাখি, এটাই তো মেন ফর্ম, যে আটটা ফর্ম আছে, এই জন্য ওকে আর চেঞ্জ করারই দরকার নাই, এইভাবেই হয়ে গেছে বাক্যটা। তার মানে যদি আমরা বলতে চাই আমি পারবো, আমাদেরকে বলতে হবে আউল মানে উইল কে ওল, আউল বি এবল টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারবো। তাহলে আমাদের একটা ঝামেলা উদ্ধার হলো। এখন আমাদের বাকি যে কাজগুলো আছে সেটা করব, আমরা অন্যান্য যে টেন্স গুলো আছে সেটা করব, সেগুলোতে পরিবর্তন করব। ওকে, তো আমরা ইতিমধ্যে একটা সেন্টেন্স আছে, যেমন ধরেন আমরা যদি বলি যে আই অ্যাম আ টিচার, এই ধরনের যে বাক্যগুলো আছে, এটাকে যখন আমরা কন্টিনিউয়াস করেছিলাম টেন্সের ক্লাসে, তো দেখেছিলাম আমরা আমরা যখন এটাকে কন্টিনিউয়াস করি নিয়ম অনুসারে আই এর পরে আমরা ঠিকই দেই, তারপর ওই যে আইএনজি ওয়ার্ডটা আছে এটা কার সাথে বসাই, আমরা বি এর সাথে বসাই, কারণ বিটা হচ্ছে ভার্বের টু বি ভার্বের বেস ফর্ম। তাহলে আই এম বিং আ টিচার, এরকম হয়েছিল, সেম একই ঘটনা এখানে ঘটবে। কিভাবে তাহলে বাক্যটা গঠন করব, আমরা আই লিখলাম কন্টিনিউয়াস এর জন্য, ধরেন আমি পারতেছি, এই বাক্যটাকে আমরা কি করব, কন্টিনিউয়াস করব, আমি পারতেছি কন্টিনিউয়াস, তাহলে আই দিলাম নিয়ম অনুসারে সাবজেক্ট, কন্টিনিউয়াস এর যে নিয়ম এটা ব্রেক করা যাবে না, আমরা এম দিলাম আয়ের সাথে। এখন তো আমাদেরকে ওই কন্টিনিউয়াস করার জন্য কারো না কারোর সাথে কিন্তু আইএনজি বসাতে হবে, তাই না? তো আইএনজি কার সাথে বসে মনে রাখতে হবে, আইএনজি সবসময় যার সাথে বসবে সে অবশ্যই V1 হতে হবে। যেমন সে স্কুলে যাচ্ছে, আমরা কখনো লিখতে পারবো না হি ইজ গোস, লিখে আইএনজি, গোসিং এরকম ওয়ার্ড হবে না, গোয়িং হতে হবে, মানে গো প্লেন। তাহলে এই আইএনজি যার সাথে বসবে সে ভার্বের বেস ফর্ম হতে হবে, তাহলে ওখানে বি দেখছিলাম আমরা, বি এবল টু লিখতে হয়, তাই না? তাহলে বি তো বেস ফর্ম, তাহলে এখানে আমরা জাস্ট বি লিখে দেবো, আই অ্যাম বিং, তারপর আমরা এখানে কি লিখবো, এবল টু, আই অ্যাম বিং এবল টু স্পিক। অর্থটা কি দাঁড়াচ্ছে তাহলে, আমি ইংরেজি বলতে মানে আমি বলতে সক্ষম হচ্ছি, ইংলিশ দিলে ইংলিশ, আপনি যদি অ্যারাবিক দেন অ্যারাবিক, তাই না? আমি ইংরেজি বলতে সক্ষম হচ্ছি, মানে এই যে কন্টিনিউয়াস এর শর্ত ঠিক আছে, এই বলটা তো এখানে অ্যাডজেক্টিভ। টু এর পরে যে স্পিক ওয়ার্ডটা দেখতেছেন এটা কিন্তু এখন আর ভার্ব নাই, কারণ টু যুক্ত হয়ে এটা এখন ইনফিনিট নাউন হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে পাস্ট কন্টিনিউয়াস করি তাহলে আমাদেরকে এই এম এর জায়গায় দিতে হবে ওয়াজ, আই ওয়াজ বিং এবল টু স্পিক ইংলিশ। এখন আমরা যদি এটাকে ফিউচার করতে চাই তাহলে আমরা কি করব, উইল দিব নিয়ম অনুসারে, উইলের পরে তো বি দিতেই হয়, তাহলে আই উইল বি বিং এবল টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে সক্ষম হতে থাকবো, মানে চলমান থাকবে আর কি, কন্টিনিউয়াস হলো। এখন সেম এই একই বাক্যগুলোকে যদি আমরা ফিউচার করতে চাই, যে আমরা পারফেক্ট করব, তাহলে নিয়ম অনুসারে কি হবে,
তাহলে নিয়ম অনুসারে আমরা বাক্যগুলোকে গঠন করব কিভাবে? টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাভ। তাহলে আমরা সাবজেক্ট দিই আই হ্যাভ। এবার দেখেন আমাদের উপরে যে বাক্যটা ছিল পারফেক্টে, এটা বাক্যটা ছিল এরকম, আমি পারতেছি না, আপনার কি জানা, পারতেছি, পারতেছি না মূলত হবে কি আমি পেরেছি, আমি পারতেছি না কি হবে বাক্যটা, আমি পেরেছি, তাই না? মানে মাত্র কাজটা শেষ হয়েছে এরকম হবে। পারতেছি না পেরেছি হবে এটা, ঠিক আছে? এটা পেরেছি লিখে দিই, পেরেছি। সেন্সটা বুঝবেন টেন্সের। তাহলে আমরা নিয়ম অনুসারে আই হ্যাভ দিলাম, আই হ্যাভ দিলাম নিয়ম অনুসারে। হ্যাভের যে শর্তটা আছে পারফেক্ট, সেটা তো আর ব্রেক করা যাবে না। হ্যাভের পরে ভার্বের ভি থ্রি হয়, তাহলে টু বি ভার্বটা ওখানে মেইন ভার্ব যদি হয়, তাহলে এটার ভি থ্রি কি বিন, তাহলে আই হ্যাভ বিন। এরপরে ওই যে এবল টু আছে এটা ঠিকই থাকবে, এটা আর চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে আই হ্যাভ বিন এবল টু স্পিক, আমি ইংরেজি বলতে পেরেছি বা সক্ষম হয়েছি, ঠিক আছে? আই হ্যাভ বিন এবল টু স্পিক ইংলিশ। এখন যদি এই হ্যাভের জায়গায় আমরা কি করি, হ্যাড দিয়ে দিই, আই হ্যাড বিন এবল টু, তাহলে অতীতকাল হয়ে গেল। আই হ্যাড বিন এবল টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পেরেছিলাম, অতীতকাল হয়ে গেল। এইভাবে আপনি বাকি যে টেন্সের ফরম্যাট আছে সেটা চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ ক্যানের পরিবর্তে আমরা বি এবল টু ব্যবহার করে সব কিছু করতে পারবো, সব ধরনের টেন্সে পরিবর্তন করতে পারবো। আপনি যদি এই প্যাটার্নটা বুঝতে পারেন বা ব্যবহার শিখে ফেলতে পারেন, মানে মাথায় কোনো ধরনের কনফিউশন না থাকে, তাহলে আপনি এখন এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যদি শুধুমাত্র ভার্ব চেঞ্জ করে অসংখ্য সেন্টেন্স বলতে পারবেন। যে কোনো একটা কাজ, যেই কাজটা আপনি সক্ষম করতে, সেটা আপনি পারেন বা পারতেন, এখন আর পারেন না, যাই হোক না কেন, জাস্ট ভার্বটা চেঞ্জ করবেন। যেমন আই অ্যাম এবল টু গো, আমি যেতে সক্ষম বা যেতে পারি। কোথায় যেতে পারেন? আই অ্যাম এবল টু গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যেতে পারি, ক্লাসে যেতে পারি, এখানে যেতে পারি। আপনি যদি স্পিক দিয়ে বলেন, দেখেন আবার এইভাবে ওই বাক্যটাকে অনেক বড় করা যাবে। যেমন ধরেন আই এম এবল টু স্পিক, এতটুকু বাক্য হয়েছে। এখন আমি যদি বলি আই অ্যাম এবল টু স্পিক, স্পিকের পরে কি দিতে পারি? স্পিকের পরে ইংলিশ দিয়ে দিলাম, আমি ইংরেজি বলতে সক্ষম, আমি ইংরেজি বলতে সক্ষম, আমরা লিখতে পারি, এটা কোনো সমস্যা নেই। আরো বড় করা যাবে বাক্যটাকে, আমি ফ্লুয়েন্টলি মানে সাবলীল ভাবে ইংরেজি বলতে সক্ষম, সাবলীল ভাবে। তাহলে সাবলীল ভাবে মানে হচ্ছে ফ্লুয়েন্টলি, তাহলে ফ্লুয়েন্টলি ওয়ার্ডটা এটা মাঝখানে কোথাও না কোথাও দিতে পারি। কোথায় দেওয়া যায় বলেন তো? হি ইজ দিয়ে দিলে বা আই এম দিয়ে দিলে, একটা দিয়ে দিলেই হলো। হি ইজ বিং এবল টু স্পিক ইংলিশ, লাস্টে যদি আমরা অ্যাডভার্ব করে দিতে চাই, ফ্লুয়েন্টলি দিতে চাই, তাহলে লাস্টে দেব। আর যদি অ্যাডজেক্টিভ বানাই দিই ফ্লুয়েন্টলিকে, তাহলে ইংলিশের আগে দেব, তাহলে আমরা পরে দেবো লাস্টে, ইংলিশে পরে। তাহলে এখানে ফ্লুয়েন্টলি লিখতে হবে। হি ইজ বিং এবল টু স্পিক ইংলিশ কিভাবে, কিভাবে ভার্বকে মডিফাই করে, তাহলে ফ্লুয়েন্টলি পরে দেবো আমরা, ফ্লুয়েন্টলি দিতে হবে এল বাই। কিন্তু আমরা যদি বলি সে ফ্লুয়েন্ট স্পিক মানে সাবলীল ইংরেজি বলতে পারে, সাবলীল, তাহলে হি ইজ বিং এবল টু ফ্লুয়েন্ট ইংলিশ, আমরা এই আগেও দিতে পারবো, সেক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ হবে। এটা এটা হচ্ছে ওয়ার্ডের ফরমেশন, এটা বুঝতে হবে, ঠিক আছে? দিনের সারা দিন, সব সময়, অল টাইম, এনি টাইম, হ্যাঁ। তারপর নেটিভ মানে স্পিকারদের সাথে, ইংরেজদের সাথে, ইংরেজদের সাথে আমি ফ্লুয়েন্টলি ইংরেজি কথা বলতে পারি। তাহলে ইংরেজদের সাথে কাদের সাথে? ইংরেজদের সাথে, উইথ দ্য নেটিভ স্পিকার, হ্যাঁ, আমরা এটাও সাথে অ্যাড করতে পারি। এইভাবে ফ্রেজ যুক্ত করে আমরা চাইলে এই বাক্যটাকে ও লেখার ক্ষেত্রে অনেক বড় করেও কিন্তু লিখতে পারবো, তাই না? তাহলে আপনি ভার্ব চেঞ্জ করে বাক্য তৈরি করতে পারলেন এটা দিয়ে। আপনি বাক্য বড় করার জন্য যা যা লাগতেছে সেটা ব্যবহার করা শিখে শিখে আপনি, যেমন এগুলোর জন্য মডিফায়ার শিখতে হবে, ফ্রেজ, প্রেপোজিশনের ব্যবহার, এগুলো করে বাক্য বড় করতে পারবেন। এছাড়াও আরেকটা যে ব্যাপার রয়ে গেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভও করা যাবে, যেটা আরেকদিন দেখাবো। তাহলে দেখেন আপনি এই যে ব্যাপারটা পুরো দুনিয়াটা শিখেছেন, আপনি যদি এখন সেন্টেন্সের গণনায় চলে আসেন, যে প্র্যাকটিসের গণনায় চলে আসেন, তাহলে দেখা যাবে আনলিমিটেড, আপনি অসংখ্য আনলিমিটেড হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। এটা আসলে কত রকমের হবে এটা বলা মুশকিল, কারণ ভার্ব তো এই দুনিয়াতে কম নাই। এক একটা ভার্ব দিয়ে কত রকমের সেন্টেন্স হবে। জাস্ট আপনাকে মনে রাখতে হবে আপনি কোন সেন্সে, কোন টেন্সে বাক্যটা বলতেছেন। এই জন্য টেন্স খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মনে রাখতে হবে সবাইকে, আমি স্যারের কথা বুঝতে সক্ষম, কি হবে তাহলে? আমি স্যারের কথা বলতে সক্ষম, বা আমি স্যারের লেকচার বুঝতে সক্ষম, বা আমি স্যারের লেকচার বুঝতে পারি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, এটা হয়। কিন্তু আমরা যদি পারতেছি বলি, কন্টিনিউয়াস বলি, তাহলে বাক্যটা তখন তো আর হবে না। তখন কিভাবে বলবো বাক্যটা? তখন যদি আমরা বাক্যটা বলতে চাই, কিরকম হবে? আপনাদেরকে মিউট অন করে দিই, বলে আমি স্যারের কথা বুঝতে পারতেছি বা স্যারের লেকচার বুঝতে পারতেছি। কিন্তু স্পোকেনে আমরা শুধুমাত্র আম বিং এবল টু। আপনাকে কেউ প্রশ্ন করলো, কি এখন তুমি হাঁটতে পারো? হ্যাঁ, কুড ইউ রান? হ্যাঁ, কুড ইউ ওয়াক? তুমি কি হাঁটতে পারো?
কারণ সে জানে আপনি অসুস্থ ছিলেন বা আহত হয়েছিলেন কোনো কারণে। সেক্ষেত্রে আপনি তাকে তো পুরো বাক্য বলবেন না, তাকে কি বলবেন? ইয়েস আই এম এবল টু। এতটুকু বলে সে কি বুঝে ফেলবে না? বুঝবে কিনা? সে বুঝে ফেলবে। তাহলে এই জন্য স্পোকেনে এগুলো সংক্ষিপ্ত বা শর্ট ফ্রেজও হবে, ওই সময় এত নিয়মের ব্যাপার স্যাপার নাই। কিন্তু আপনি সঠিক সেন্সে বলতে হবে, সঠিক টেন্সে বলতে হবে। এটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, যত প্র্যাকটিস করবেন তত বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল স্পোকেনের পার্ট। ইজ দেয়ার এনি কোয়ারি উড ইউ লাইক টু আস্ক মি?